আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ক্লিপিং পাথ নিয়ে আলোচনা করব। ভিডিওটি যারা এনএসডিএ গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এবং প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস লেভেল 3 এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে। আমরা এই কাজের জন্য একটা ইমেজ নিব। তো এই ইমেজটা আমরা ফটোশপ সফটওয়্যারটা ওপেন করেই রাখছি। এখন ফটোশপে আমাদের ইমেজ নিয়ে আসার জন্য আমরা দুইটা উপায়ে আনতে পারি। একটা হচ্ছে ফাইল থেকে ওপেনে এসে এখান থেকে আমাদের যে ইমেজটা নিয়ে আমরা কাজ করব সেই ইমেজটাকে সিলেক্ট করে ওপেন করতে পারি, এই একটা পদ্ধতি। অথবা আমরা ফটোশপটাকে মিনিমাইজ করে রেখে আমাদের ইমেজটা যেখানে আছে সেখান থেকে ইমেজটাকে টান দিয়ে নিয়ে এসে ফটোশপের উপরে ছেড়ে দিলেও কিন্তু আমাদের ইমেজটা ওপেন হয়ে যাবে। যেভাবেই আমরা ওপেন করি না কেন আমরা করতে পারি। তো তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লেয়ার প্যানেলটা, এখানে লেয়ার পাথ, এই প্যানেলে আমরা এখানে কাজ করব। লেয়ার প্যানেলটা ওপেন করে রাখবেন। তারপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে আমরা একটা টান দিয়ে এই প্লাসের উপরে নিউ লেয়ারে এনে ছেড়ে দিলেই কি হবে, ব্যাকগ্রাউন্ডটা কি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটার চোখটা অফ করে রাখলাম, এটা আমাদের মেন ব্যাকআপ কপি, সো আমরা এটা অফ করে রাখলাম এবং আমরা এই ব্যাকগ্রাউন্ড কপি এর উপরে আমরা কাজটা করব, আর এই লেয়ারটাকে আমাদের হচ্ছে ব্যাকআপ হিসেবে আমরা রেখে দিলাম। সো আমরা যে লেয়ারে কাজ করব সেই লেয়ারটাকে সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা আমাদের ক্লিপিং পাথটা শুরু করব। তো এখন আমরা একটু জেনে আসি যে ক্লিপিং পাথ আমরা কেন করব। ক্লিপিং পাথ জিনিসটা হচ্ছে আসলে একটা ছবির অবজেক্টকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য অবজেক্টের চারপাশে সঠিকভাবে সিলেকশন তৈরি করার যে প্রসেস সেটাকে আমরা ক্লিপিং পাথ বলি। তো এইখানে দেখেন একটা ইমেজ, সেই ইমেজের ভিতরে অবজেক্ট হচ্ছে আমাদের টেবিল। এখন এই টেবিলটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা করব, এই জন্য আমরা একটা সিলেকশন তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের ক্লিপিং পাথ। এবং এটা আমরা ক্লিপিং পাথ করার জন্য আমরা পেন টুল ব্যবহার করব। ফটোশপের পেন টুলটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা অবজেক্টের চারপাশে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা শুরু করব। তো ধরেন আমরা এই পয়েন্টের থেকেই শুরু করলাম, এইখানে একটা ক্লিক করলাম। তারপরে এখন আমরা হচ্ছে পরবর্তী ক্লিকটা এইখানে করব। তো দেখেন যতক্ষণ আমার লাইনটা স্ট্রেট হবে তখন এইখানে একটা ক্লিক করার পরে আমি সরাসরি এইখানে একটা ক্লিক করে দিছি। এখন কি আমার স্ট্রেট লাইনে আমি কাজটা করতে পারতেছি, যার ফলে আমার এখানে সরাসরি একটা করে ক্লিক করলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো এইখানে ক্লিকটা করার পরে এবার দেখেন আমি যদি কিবোর্ডের আমার এই দিকে একটু সরায় নিয়ে আসতে হবে, ডান থেকে আমার বামের দিকে একটু সরিয়ে আনতে হবে। সো আমি কি করব, স্পেস বার চাপলে আমার কিন্তু একটা হ্যান্ড আইকন চলে আসতেছে। এবার ইমেজটাকে আমি সরানো নড়ানো করতে পারবো আমার দরকার অনুযায়ী। এবার আমি ইমেজটাকে একটু সরিয়ে আনলাম। এবার আমি কি করতেছি, এই পয়েন্টে একটা ক্লিক করতেছি। এখন পর্যন্ত দেখেন আমার কিন্তু পুরোটাই স্ট্রেট লাইন, যার ফলে আমি সোজা ক্লিক করতে পারতেছি। এখন যদি আমার মনে করেন আমি যখন এখান থেকে ক্লিকটা করে এইখানে ক্লিক করতেছি তখন কিন্তু আমার দেখেন ভিতরের দিকে অনেক অংশ কেটে গেছে। তার মানে কি আমার একটু ভুল হয়েছে। তো আমি এই ক্ষেত্রে কি কন্ট্রোল জেড চাপলে পরে আমি পুরাতন অবস্থানে ফিরে আসতে পারবো। আবারও আমি কন্ট্রোল জেড চাপলাম, তাহলে কি আমি যে পয়েন্টে শুরু করছি ওইখান থেকে আমি আবারও শুরু করতে পারতেছি। এরকম যদি আপনার কোনো পয়েন্ট আপনার দেখেন যে আপনার একটু ভুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কন্ট্রোল জেড চাপলে আপনি প্রিভিয়াস স্টেটে ফিরে আসবেন। তো এখন আমার একটু জুম করে দেখা দরকার, এই জন্য আমি কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসের হুইলটা একটু সামনের দিকে ঘোরাইলেই আমার কি ছবিটা জুম হয়ে আসবে। এখন আমি কিন্তু আরেকটু নিখুঁতভাবে এখানে পয়েন্টটা ফেলতে পারবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন একটু দ্রুত কাজটা করে আসতেছে, যার ফলে অ্যাকুরেসি পার্সেন্টেজটা কম হবে। কিন্তু আপনারা যদি একটু সময় নিয়ে কাজটা করেন তো সেই ক্ষেত্রে আপনারা আরো অ্যাকুরেট ভাবে কাজটা করতে পারবেন। এখন আমরা এখানে একটা ক্লিক করলাম। তারপরে এইবার দেখেন এইখানেও কি আমাদের এই লাইনটাও কি এখান থেকে এই লাইনটাও স্ট্রেট, আবার এখান থেকে আমাদের এই পর্যন্ত কিন্তু স্ট্রেট, তারপরে এইখান থেকে হালকা কার্ভ আছে। সো আমাদের যত দূর পর্যন্ত স্ট্রেট আমরা সেই পর্যন্ত আরেকবার আরেকটা ক্লিক করলাম। সো আমরা এই পর্যন্ত স্ট্রেট ভাবে এসেছি। তো এখন এইখানে কিন্তু এখন দেখেন একটা কার্ভ আছে। সো এই কার্ভের জন্য আমরা যত দূর পর্যন্ত নিব ওই পয়েন্টে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এবার আর আমরা ছেড়ে দিব না। এবার কি করব, মাউসের লেফট বাটন ছেড়ে না দিয়ে মাউসটাকে একটু ঘোরাবো, ঘুরিয়ে আমাদের দরকার অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিব। তো মাউসটা একটু ঘোরাইতে দেখেন আমাদের কিন্তু এই যে কার্ভটা হয়ে গেল, আমাদের যে পাথের রেখাটা এটা কিন্তু একটা কার্ভে পরিণত হয়েছে। এখন এইখানে দুইটা জিনিস আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। দেখেন এই সামনের দিকে একটা হ্যান্ডেল বের হয়ে রয়েছে, পিছনের দিকে একটা হ্যান্ডেল বের হয়ে আছে। এই দুইটা হ্যান্ডেলের ভিতরে সামনের দিকে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটাকে বলা হয় হচ্ছে ডিরেকশন হ্যান্ডেল।
আর পেছনের দিকে যে হ্যান্ডেলটা আছে এটাকে বলা হয় অপোজিট হ্যান্ডেল। সামনের দিকের এই ডিরেকশন হ্যান্ডেলটা আমার পাত সামনের দিকে কোন দিকে আগাবে সেইটা নিয়ন্ত্রণ করে। আর পিছনের যে হ্যান্ডেল অপোজিট হ্যান্ডেল এইটা পেছনের দিকের পাথের রেখা কোন দিকে বাঁক নিছে এই বাঁকটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই পেছনের হ্যান্ডেল দিয়ে। তো এখন সামনের দিকে আবারও কিন্তু আমার আরেকটা বাঁক আছে। এখন দেখেন এই সামনের দিকের এই হ্যান্ডেলটা যদি এই অবস্থায় থেকে আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এবার কি আমার যে কার্ভটা এটা কিন্তু বেঁকাতেরা হয়ে যাচ্ছে এবং আমি নিয়ন্ত্রণ করতে পারছি না। তো এই জন্য আমি কি করে এইবার তাহলে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থানে ফিরে আসলাম। এখন তাহলে কি করতে হবে, আমার এই সামনের হ্যান্ডেলটাকে কেটে নেওয়া প্রয়োজন। সো আমি কি করব, অল্টার চাপ দিয়ে এই পয়েন্টে একটা ক্লিক করলেই আমার সামনের হ্যান্ডেলটা কিন্তু কেটে যাবে। এইবার আমি কি করলাম, এইবার আমি আবারও এইখানে একটা বাঁক আছে, এই পয়েন্টের থেকে এই পয়েন্টে এইখানে একটা কার্ভ আছে। সো আমি এইখানে আবারও ক্লিক করে মাউসটাকে ছেড়ে না, মাউসের ক্লিকটা ছেড়ে দিব না, না দিয়ে মাউসটাকে আবারও একটু অ্যাডজাস্ট করে কার্ভটা তৈরি করে নিলাম। এইবার আমি কি করব, আবারও এই সামনের হ্যান্ডেলটাকে কি করব, কেটে নিব। এর জন্য অল্টার চাপ দিয়ে এখানে একটা ক্লিক করলাম, কেটে গেল। এবার আমার এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট আছে, সো আমি এই পর্যন্ত একটা স্ট্রেট দাগ দিয়ে নিলাম। তারপরে আবার কার্ভ আছে। এখন দেখেন যখন আমি স্ট্রেট দাগ দিয়েছি তখন কিন্তু আর আমার কি অল্টার চেপে এখানে ক্লিক করা লাগতেছে না, কারণ কি আমার সামনে বা পেছনে কোনো হ্যান্ডেল নেই। সো আমি এখন একবারে আবার এখানে ক্লিক করে মাউসটাকে আবার একটু ঘুরিয়ে নিয়ে এটাকে কার্ভ তৈরি করে নিচ্ছি। তারপরে আবার সামনের যে হ্যান্ডেল সেই হ্যান্ডেলটাকে আমি আবার অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলেই আমার সামনের কার্ভটা চলে গেল। এখন এখান থেকে আমি আবারও এত দূর পর্যন্ত স্ট্রেট লাইন টানলাম, তারপরে এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন টানলাম, তারপরে এইখানে আবার এসে কিন্তু হালকা কার্ভ আছে, সো আমি এখান থেকে আবার হালকা একটু কার্ভ তৈরি করে নিলাম। তারপরে আমি অল্টার চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করে কার্ভের মাথাটা, যে সামনের হ্যান্ডেলটা, এটা কেটে নিলাম। তারপরে আবার আমি এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ তৈরি করে নিচ্ছি। তো সেম প্রসেসে আপনাদের সামনে যতটুকু আগাবেন সেম প্রসেসে আবার যেমন এখান থেকে আমার কি সামনের হ্যান্ডেলটা ভেঙে নিতে হবে। সো আমি কিবোর্ডের অল্টার চাপ দিয়ে ধরে এই পয়েন্টে একটা ক্লিক করলে আমার সামনের হ্যান্ডেলটা চলে গেল। এইবার আমি এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট, সো আমি কেটে নিলাম। তারপরে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। মনে করেন আপনি এখান থেকে এই পর্যন্ত একবারে নিতে চাচ্ছেন, তো এবং নিতে গিয়ে দেখতেছেন যে প্রপারলি হচ্ছে না। কেন হচ্ছে না, এই যে এই পয়েন্টে এবং এই পয়েন্টে কিছু জায়গা গ্যাপ থেকে যাচ্ছে। সো আপনি কি কন্ট্রোল জেড করে আবার আগের অবস্থানে ফিরে এসে এবার অল্টার চাপ দিয়ে মাউসের হুইল একটু ঘুরিয়ে আপনি কি করতে পারেন, একটু জুম করে নিলেন। এইবার কি করতে পারেন, এই পয়েন্টের থেকে আপনি এত দূর পর্যন্ত নেন একবারে এবং নিয়ে এইভাবে রাখেন। তারপরে আবার কি অল্টার চাপ দিয়ে মাথাটা কেটে নেন। তারপরে এখান থেকে এত দূর পর্যন্ত আপনি চাইলে একবারে নিতে পারেন। তাইলে এইভাবে করে আপনি কি করতে পারেন, অ্যাকুরেট ভাবে কাজটা করতে পারেন। তা এখন আপনাদেরকে দেখানোর সময় যাতে ভিডিওর লেন্থটা খুব বেশি বড় না হয়ে যায়, এজন্য আমি একটু দ্রুত কাজটা করি। এখানে অল্টার চাপ দিয়ে আমি মাথাটা কেটে নিচ্ছি, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে আবার এটাকে কাট করতেছি। সেম প্রসেস, সো দ্যাট আমি আর এক্সপ্লেন করতেছি না, আপনারা বুঝতেই পারবেন এখন যে কিভাবে আমি সামনের দিকে আগাচ্ছি। আবার জুম আউট করার দরকার পড়লে ঠিক সেম ভাবে অল্টার চাপ দিয়ে মাউসের হুইল পিছনের দিকে নিলেই জুম আউট হয়ে যাবে। সামনের দিকে নিলে জুম ইন হবে, পিছনের দিকে নিলে জুম আউট হবে। এখন এই অ্যাডজাস্টমেন্টটা আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা কোথায় জুম ইন করা লাগবে কোথায় জুম আউট করা লাগবে সেটা করে নিবেন। এভাবে আমরা কি করব, একদম শেষ মাথায় এসে যেখান থেকে শুরু করছি সেই পয়েন্টে এসে আবার কি জোড়া দিয়ে দিব। তো আমাদের কি হলো, পুরো এরিয়াটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল, পুরো টেবিলটা আমাদের সিলেক্ট হয়ে গেল, মানে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এইবার আমরা এই যে পাথটা তৈরি করলাম এই পাথটাকে এবার আমাদের সেভ করতে হবে। এর জন্য আমরা লেয়ারের থেকে এবার এই যে পাশে থাকা পাথ এর উপরে ক্লিক করব। এই পাশে থাকা পাথের উপরে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে ওয়ার্ক পাথ। এরপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে পরে এখন আমাকে কি করবে, সেভ পাথের অপশন আসবে। এখন আপনি ওকে করে দিলেও হবে,
আবার আপনি যদি চান যে না অনেক, যদি এখন এইখানে আপনি যেমন একটাই, শুধুমাত্র আপনি একটাই পাথ করছেন, যার ফলে আপনি চাইলে পাথ 1 নামেও ওকে করতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা কমপ্লেক্স প্রজেক্টে আপনি কাজ করতেছেন যেখানে অনেকগুলা পাথ করা লাগবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কোন পাথটা কার জন্য করছেন সেইটা মনে রাখার জন্য মিনিংফুল একটা নাম দিয়ে দিতে পারেন। তার মানে আমি এখানে মনে করেন টেবিল পাথ এটা দিলাম। তো এরকম ভাবে আপনি চাইলে নাম পরিবর্তন করে নিতে পারবেন, দিয়ে ওকে করে দিলেই দেখেন পাথটা কিন্তু আমার সেভ হয়ে গেল। এবার আমি আবার লেয়ার প্যানেলে ফিরে আসলাম। এখন একটা জিনিস বলে রাখি যে এই পাথ বা লেয়ার যদি এগুলো আপনার এখানে শো না করে, সেই ক্ষেত্রে আপনারা এই উইন্ডো থেকে আপনারা এই যে লেয়ার, তারপরে পাথ, এইগুলোর উপরে ক্লিক করলে আপনার এই অপশনগুলো চলে আসবে। তো এখন আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম এই পাথটাকে। এখন আমরা কি করব, এই পাথটাকে সিলেকশনে রূপান্তর করার জন্য আমরা পুরো টেবিলটাকে পাথ করলাম, এবার এই পাথটাকে সিলেক্ট করার জন্য কি করতে হবে, কন্ট্রোল চেপে ধরে এন্টার চাপতে হবে, তাহলে দেখেন এটা সিলেকশন হয়ে গেল। আগের বার আমরা কি করলাম, পুরো পাথটা করে নিয়ে আমরা পাথটাকে সেভ করে আসলাম, তারপরে কন্ট্রোল এন্টার চেপে আমরা সিলেকশন করলাম। এইবার আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে পরে আমাদের হাতে একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা ডিরেক্ট কন্ট্রোল জে চেপে একটা ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারি। তো এই কন্ট্রোল জে চেপে যদি আমি, তাহলে আমার কি ডুপ্লিকেট লেয়ার হলো। এই ডুপ্লিকেট লেয়ারে আমাদের শুধুমাত্র টেবিলটা এসছে, ব্যাকগ্রাউন্ডটা আসে নাই। যেমন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড কপি, এইটারও আমি এই আই চোখটা অফ করে দিই, লেয়ার ভিজিবিলিটি, তাহলে পরে দেখতে পাচ্ছি যে এখন আমার কি শুধুমাত্র টেবিলের অবজেক্টটা আছে আর ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইটা একটা পদ্ধতি। এখন এই পদ্ধতিতে আমরা কি করতে পারি, ফিল অর অ্যাডজাস্টমেন্ট, এইখান থেকে আমরা হচ্ছে সলিড কালারে ক্লিক করলে আমাদের কি, আমি যে কালারটা সিলেক্ট করব, ধরেন আমি রেড কালার বা এই কালারই আমি সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম। এখন দেখেন আমার কি, এই যে আমার উপরে আছে টেবিল আর নিচে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা আমার চেঞ্জ হয়ে গেল। তাহলে আমার কি, আমি এইভাবে কালার পরিবর্তন করতে পারি। এখন অনেক সময় আছে যে আপনারা হয়তো এই লেয়ারটা উপরে আসতে পারে, তখন দেখবেন যে আপনি এই ফিল আর অ্যাডজাস্টমেন্ট থেকে যখন গেছেন তখন এরকম দেখতেছেন। তখন কি হলো, টেবিলের এই লেয়ারটাকে জাস্ট উপরে নিয়ে নিবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ডে আপনার যে কালার আপনি সেট করবেন সেই কালার চলে আসবে, এবং আপনি উপরের যে টেবিলটাকে পাথ করছেন সেই টেবিল অবজেক্টটা কিন্তু চলে আসছে। এখন আপনার যদি কালার পরিবর্তন করার দরকার পড়ে, জাস্ট এই যে কালার, এরপরে ডাবল ক্লিক করেন, আপনার এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আবার কালার পরিবর্তন করে নিতে পারবেন। আপনার যে কালার দরকার আপনি সেই কালারে রূপান্তর করে নেন। ব্যাস, এইভাবে করে আমরা একটা অপশন। তো এই অপশনটা আমি ধরেন টোটালি অফ করে দিব নাকি ডিলিট করে দিব। আচ্ছা, তো আমি টোটালি এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার জন্য আমি এই লেয়ার দুটাকে সিলেক্ট করলাম, দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, একটা লেয়ারকে সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে যদি আরেকটা লেয়ার সিলেক্ট করি, তাহলে দুইটা লেয়ার একসাথে সিলেক্ট হবে। দুই বা ততোধিক লেয়ার সিলেক্ট করতে গেলে আমাদেরকে এই কন্ট্রোল চাপ দিয়ে ধরে লেয়ার গুলাকে সিলেক্ট করতে হবে। তারপরে এটাকে আমি টান দিয়ে নিয়ে এসে এই যে বিন আইকন, এই বিন আইকনের উপরে ছেড়ে দিলাম, লেয়ার দুটা ডিলিট হয়ে গেল। এবার যদি আমি এই ব্যাকগ্রাউন্ড কপির এখানে ভিজিবিলিটি অন করে দিই চোখটা, তাহলে পরে আমার টেবিলটা আমি আবার পুনরায় ফিরে পেলাম। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে যাব। এর জন্য দেখেন আমি অলরেডি এই যে পাথের মধ্যে এসে আমার কি পাথটা সেভ করা আছে, এবার এই পাথের উপরে ক্লিক করলে দেখেন আমি যে পাথটা করছি সেটা কিন্তু আবার আমি ফিরে পাইছি। এখন আমি যদি আবার কিবোর্ডের কন্ট্রোল এন্টার চাপ দেই, তাহলে পরে আমার কি পুরো পাথটা সিলেকশন হইলো। এই সিলেকশন হওয়ার স্টেপ পর্যন্ত কিন্তু পুরো প্রসেসটা সেম। এবার সিলেক্ট করার পরে আগের বার আমরা কি করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট লেয়ার করে নিছি। এটা গেল একটা পদ্ধতি। এবার আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে লেয়ার মাস্কিং। তো এই লেয়ার মাস্কিং এর জন্য আমরা ক্লিপিং পাথটা করলাম, এটা সিলেকশনটা তৈরি করার পরে এই যে লেয়ার মাস্কিং, এই লেয়ার মাস্কিং এর উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমার কি হইলো, আমার শুধুমাত্র টেবিলটা থেকে গেল, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এই লেয়ার মাস্কিং এর ক্ষেত্রে টেবিলের অংশটুকুনো সাদা দেখা যাচ্ছে এবং বাকি অংশটুকুনো কালো আছে। তো মাস্কিং যখন আমরা করি তখন কালো অংশটা হচ্ছে হিডেন থাকে এবং সাদা অংশটা থাকে ভিজিবল। এই জন্য আমাদের এরকম হয়েছে। এখন যদি আবারও আমরা এই ফিলড অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এখান থেকে এই সলিড কালার দিয়ে দিই, দিয়ে এবং আমরা এখন যে কালারটা সিলেক্ট করব সেই কালারটাই আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। তো ধরেন আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করলাম, করার পরে ওকে করলাম।
এখন দেখেন এটা আমার পুরোটাই ব্যাকগ্রাউন্ডে আমার এই কালারটা চলে এসেছে। তো এখন এই লেয়ারটাকে যদি আমি টান দিয়ে আমাদের নিচে নিচে নিয়ে আসি, তাহলে পরে কিন্তু আমার কি হবে, এই যে টেবিলটা আমার উপরে চলে গেলেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডের উপরে আমার টেবিলটা চলে আসলো। এবার আমার টেবিল অবজেক্টটা দেখা যাচ্ছে নতুন ব্যাকগ্রাউন্ডে। তাইলে এখন দেখেন আমাদের এই দুইটা লেয়ারকে যদি আমি অফ করে দিই, তাহলে পরে আমার আগে ছিল এরকম, এবার কি হইলো, আমার এখন হয়েছে এরকম। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিও থেকে যে কিভাবে আমরা পাথ করতে পারি, পাথটাকে সেভ করতে পারি, এবং ডুপ্লিকেট লেয়ার করে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, সেটা একটা পদ্ধতি। এবং লেয়ার মাস্কিং করে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা নতুন ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, সেটা বুঝতে পারছেন। এই দুইটা পদ্ধতি আমি দেখাইছি। এখন আসতেছে যে যদি আপনাদেরকে এই ফাইলটা সেভ করতে হয়, তাহলে কিভাবে সেভ করবেন। আপনাদের অ্যাসেসমেন্টে যদি ফটোশপ পিএইচডি ভার্সন সেভ করতে বলে, ডট পিএইচডি এই মুডে সেভ করতে বলে, তাহলে ফাইল থেকে সেভ বা সেভ অ্যাজ যেখানেই যান, সেভ অ্যাজেই যান, সমস্যা নেই। তারপরে এখন যেখানে সেভ করতে হবে, ধরেন আপনার এখানে একটা ফোল্ডার আছে, আপনার রেজিস্ট্রেশন আইডি যেটা, সেটা দেওয়ার পরে একটা আন্ডারস্কোর দিয়ে আপনার যে নাম, সেই নামটা দিয়ে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করছেন ডেস্কটপে। এখন সেটার পরে আপনি কি করতেছেন, ফোল্ডারের ভিতরে ঢোকার পরে এটা যত নম্বর জব হবে, এটা যদি জব 1 হয় তাহলে জব 1 এর ফোল্ডারের ভিতরে, বা টাস্ক 1 হলে টাস্ক 1 এর ফোল্ডারের ভিতরে। তো ধরেন আমি এখানে এটা টাস্ক 1 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ফোল্ডারটার ভিতরেও আমি ঢুকলাম। ঢোকার পরে এখন আপনারা যে নামে আপনি সেভ করতে চাচ্ছেন সেই নামটা দিবেন। যেমন আমি টেবিল এই নামটাই দিলাম, ডট পিএইচডি। ফটোশপ ডিজাইনে আমাদের সেভটা হয়ে গেল। এখন যদি আমি কি করি, এটা পিএইচডি মোডে সেভ করার সুবিধা হচ্ছে, আমি যখন এটাকে কেটে দিব, কেটে দেওয়ার পরে যদি আমি আবারও নতুন করে এই ফোল্ডারের ভিতরে এসে টাস্ক 1 এর ভিতর থেকে এই টেবিল ডট পিএইচডি ওপেন করি, ফটোশপে ওপেন করলে কি হবে, আমি যা কাজ করছি সব আমরা রিটার্ন পাবো। এই যে আমরা যা করছি আমরা কিন্তু সবকিছু রিটার্ন পাইছি। আর আরেকটা হচ্ছে কি, আমার আপনাদেরকে যদি বলে পিএনজি বা জেপিইজি ইমেজ করতে বলে, তাহলে ফাইল থেকে আপনারা সেভ অ্যাজে যাবেন। এখানে আসার পরে সেম ফোল্ডারের ভিতরে আপনারা কি করবেন, টেবিল ডট পিএইচডির জায়গায় এবার এই যে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আপনারা এই যে দেখেন জেপিইজি, এইভাবে করে কি আপনি জেপিইজি তে সেভ করতে পারেন। আবার যদি পিএনজি তে বলে ফাইল সেভ অ্যাজ, এখান থেকে এবার সেভ অ্যাজ টাইপের এটাকে কি করবেন, আপনি পিএনজি করে দিবেন, দিয়ে সেভ করবেন। আপনাকে যেভাবে সেভ করতে বলবে, যে ফাইল ফরম্যাটে সেভ করতে বলবে, আপনি সেই ফাইল ফরম্যাটে সেভ করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।